ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে স্বাগত জানাচ্ছি। আমি তৌহিদ শান্ত। গণতন্ত্রের কথা বলা হয় যে মতভেদই হলো গণতন্ত্রের প্রাণ শক্তি। আমরা যেটা দেখছি যে গণতন্ত্রের মতভেদ বা মত পার্থক্য প্রকাশের যে ভাষা, সেই ভাষা ক্রমাগত বলা যায় শালীনতা হারাচ্ছে, বা শালীনতা যদি নাও বলতে চাই তাহলে আরেকটু যদি সহজ করে বলি, সেটি হলো যে আমরা সাধারণ যে সমালোচনা করা যায় যেই 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 শব্দ দিয়ে, সেই শব্দগুলোকে আমরা অনেক বেশি কঠোর শব্দে চলে যাচ্ছি। আবার কখনো কখনো অকথ্য বলতে হলো যে যেটা আসলে লোক সমাজে বা সাধারণ সমাজে বা ভদ্র সমাজে বলা যায় না বা বলা উচিত না, সেই ধরনের শব্দ চলে আসছে। এটি আমাদের একটি বিষয়, যে সেটি হলো যে বিরোধিতা বা মতপার্থক্য কি আমরা এরকমের ভাষার মাধ্যমে ব্যবহার করব কিনা। আমরা দেখছি প্রধান দুটি ছাত্র সংগঠন, সরকারি দল এবং বিরোধী দলের, এই দুই ছাত্র সংগঠনের মধ্যে দারুণভাবে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি চলছে। অস্থিতিশীল বলতে হলো যে তাদের সহ অবস্থানের মধ্যে একটু যেন একটু না, বেশ ভালোই বৈরিতা চলছে। একইভাবে যেটি দেখছি যে সরকার নানা ধরনের সংকটের মধ্যে আছে, কিন্তু বিরোধী দল সেই সকল সংকটের সঙ্গে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে নিজেরা আন্দোলনের মধ্যেও, অর্থাৎ সরকারকে আরও একটি চাপে ফেলার মানে এটা বিরোধী দলের অধিকার, সে ফেলতেই পারে, তবে নৈতিকভাবে চিন্তা করা যে 2 মাসের একটি নতুন সরকারের সাথে এখনই রাজপথে আন্দোলনটা কতটা যৌক্তিক। আমরা দেখতে পাচ্ছি যে সংসদে সংরক্ষিত নারী আসনে দুই দলই তাদের বিভিন্ন জনকে মনোনয়ন দিয়েছেন, এবং সেই মনোনয়নেও যাচাইয়ের মধ্যে আমরা দেখেছি যে স্থগিতের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজনের মনোনয়ন নিয়ে বিএনপি বা এনসিপির বা জামাতের কয়েকজনের কথা সমালোচনায় আসছে, সেই আলোচনাগুলোও থাকবে। আমরা রাজনীতিতে শালীনতা, শিষ্টাচার, এটি যেমন বলবো, এর সঙ্গে সাধারণ যে রাজনীতি, সেই রাজনীতির কথাগুলো বলবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি, এবং বিএনপি স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি এবং মালয়েশিয়া শাখার সিনিয়র সহসভাপতি মাহমুদ আলম শাহ, আপনাকেও স্বাগত জানাচ্ছি। দর্শক, বরাবরের মতো আমরা একটু শিরোনাম দেখে আসবো, শিরোনাম দেখে আলোচনা শুরু করব। বৈশাখে তীব্র গরমের পর দেশের বিভিন্ন স্থানে স্বস্তির বৃষ্টি। বজ্রপাতে গাইবান্ধায় 5 জন সহ 7 জেলায় 14 জনের মৃত্যু। জরুরি সেবায় নিয়োজিতদের কাছে জ্বালানি তেলে বিক্রয়ে রেশনিং পদ্ধতি থাকছে না, সংসদে প্রধানমন্ত্রী। পুলিশ সহ এমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার ব্রিগেড, এই জাতীয় যারা আছে, তাদের উপর থেকে এই যে এমবার্গোটা ছিল, এটা সরিয়ে নেওয়া হয়েছে। একনেক সভায় সরকারি ব্যয় সংকোচনের নির্দেশ। জুলাই সনদ ও গণভোট ইস্যুতে সরকারের সাথে দূরত্ব বাড়ছে বিরোধী দলের, দাবি আদায়ে রাজপথে 11 দলীয় জোট। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যার শিকার 2 শিক্ষার্থীর বাড়িতে মাতম। ঘটনার সুষ্ঠু বিচার চায় বাংলাদেশ, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। মরদেহ দেশে আনার প্রস্তুতি। এবং সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দিতে আরও 6 মাস সময় পেল টাস্ক ফোর্স। তথ্য আলামত কিছুই সংগ্রহ করতে পারেনি কমিটি, জানালেন অ্যাটর্নি জেনারেল। নিয়মতান্ত্রিক হস্তান্তর বর্তমান টাস্ক ফোর্সের উপরে হচ্ছে না, এবং তারা সে সমস্ত তথ্যের ক্ষেত্রে তারা কোনো অ্যাক্সেস পাচ্ছে না। এটা হচ্ছে মূল বাধা। দর্শক, শেষ শিরোনামটি ছিল সাগর রুনি হত্যাকাণ্ডের। আমরা অনেকেই বলছিলেন যে সরকার পরিবর্তন হলে হয়তো এই হত্যাকাণ্ডের বিচার অগ্রগতি হবে, কিন্তু আবারও বা আরেকবার বলা যায় আবারও সাগর রুনি হত্যার তদন্ত প্রতিবেদন দিতে আরও 6 মাস দেওয়া হলো টাস্ক ফোর্সকে। অর্থাৎ সাগর রুনি হত্যার তদন্ত, বা আমরা একটি চলচ্চিত্রের কথা মনে পড়ে, ইন্ডিয়াতে হয়েছিল নো ওয়ান কিল্ড জেসিকা, অর্থাৎ জেসিকা গুলিতে মারা গিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত হাইকোর্ট
এমনই প্রমাণ লয়াররা সবাই দিয়েছে যে রায় দিয়েছিল যে জেসিকা মারা গেছে গুলিতে, বাট নো ওয়ান কিল্ড জেসিকা, অর্থাৎ বন্দুকের গুলিটা কেউ ছোড়েনি, বন্দুকের গুলি এমনি এমনি ছোড়ে। সাগর রুনির হত্যাকাণ্ড তেমন কিনা এটা আমরা জানি না, আমরা এই আলোচনাতেও থাকবো। আমি একটু মনিরা শারমিন আপনাকে দিয়ে শুরু করি। সেটি হলো আপনার যে সংসদ সদস্য পদ, এটি নিয়ে আলোচনা চলছে। আপনারা এনসিপির দুজন আপনারা দিয়েছেন, তার মধ্যে আপনার বিষয়টি যে বিধি মোতাবেক হয়নি, আপনারা আপিলে আছেন। আপনারা তো আপিল করেছেন, নিশ্চয়ই আইনগত গ্রাউন্ড আছে। সেই গ্রাউন্ডটা কি আসলে? বিধি মোতাবেক হয়নি, তারপরও কেন আপিলে গেলেন? ধন্যবাদ। যারা দেখছেন তাদের শুভেচ্ছা, আর আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন তাকে শুভেচ্ছা। প্রথমত দেখেন, আইনের তো স্পিরিট একটা আছে টেক্সচুয়াল ইন্টারপ্রিটেশন, একটা হচ্ছে স্পিরিটের ইন্টারপ্রিটেশন। এখন বিষয়টা হচ্ছে যে যখন বলা হচ্ছে যে সরকারি চাকরিজীবী যারা আছেন তাদের হলো তাদের 3 বছরের একটা বার থাকতে হয় সংসদ সদস্য নির্বাচনের ক্ষেত্রে। এবার প্রথমত সংরক্ষিত নারী আসনের নির্বাচন, এটা আসলে সরাসরি ডিরেক্ট ইলেকশন না, প্রথম আর্গুমেন্টের জায়গা আমার এটা। এবং এখানে আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি চাকরি, এটা আপনি আসলে সরকারি এবং সংবিধিবদ্ধ যে প্রতিষ্ঠানগুলো, স্ট্যাচুটরি অথরিটি, সেগুলোর কথা বলা হচ্ছে। এবার বিষয়টা হচ্ছে যে ধরেন এটার এই আইনটা যখন করা হয়েছিল, এই আইনের স্পিরিটটা ছিল এটাই যে ধরেন আমলাদের ক্ষেত্রে সচিব এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে যারা থাকেন তাদের আসলে তারা কোনোভাবে যাতে আসলে এই ইলেকশন প্রসেস অথবা ভোটারদের কোনো না কোনোভাবে সুবিধা দেওয়া, অনৈতিক সুবিধা দেওয়া সরকারের থেকে, এবং সরকারকে আসলে এই পদ থেকে সরে গিয়ে সরকারকে কোনোভাবে সুবিধা প্রাপ্তির একটা মধ্যে নিয়ে আসা, এই জায়গাগুলো আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এই জায়গা থেকে আসলে এই আইনটা করা হয়েছিল। কিন্তু প্রথমত এবং এখানে কিন্তু বলা হয়েছিল যে ডিরেক্ট ইলেকশনের কথা, যে একেবারে একটা কনস্টিটিউয়েন্সি থাকবে, সেখানে ভোটাররা থাকবে, তাদের এক ধরনের অনৈতিক সুবিধা যদি দিতে পারে একটা বড় পদে থেকে, তারপর সেইখান থেকে যদি 3 বছরে সেই কুলিং পিরিয়ডটা না থাকে তাহলে স্বাভাবিকভাবে সেই তার মন্ত্রণালয় বলেন সব জায়গায় কিন্তু তার পরিচিত মানুষজন, সুতরাং এখানে তার সুবিধা দেওয়া সহজ বা একটা প্রতিশ্রুতি দেওয়া সহজ, যেটা তিনি কিন্তু পরবর্তীতে পূরণ করতে পারবেন সংসদ সদস্য হয়ে। কিন্তু এই বিষয়টা হচ্ছে এত অস্পষ্টভাবে বলা আছে যে এখানে যখন আমি বলছি যে একজন এন্ট্রি লেভেল ব্যাংক কর্মকর্তা তিনি আসলে কিভাবে করে এই প্রশাসনিক সুবিধাগুলো দিতে পারেন, এবং তার তো আসলে এরিয়া অফ ওয়ার্ক একদমই আলাদা। এবং একদম এন্ট্রি লেভেল ব্যাংক কর্মকর্তা যারা আসলে 2 বছর মোটে চাকরি হয়েছে এবং তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, মানে আমি আমার কথা বলছি, আমি চাকরি ছেড়ে দিয়েছি, কিন্তু এখন এই 3 বছরের যে বারটা সেটার কারণে হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং তার প্রেক্ষিতে তার বিরুদ্ধে আমি আজকে আপিল ফাইল করেছি এবং আগামীকালকে আমার 10:30টার দিকে শুনানি আছে। তো এখানে আমার আর্গুমেন্টের জায়গা হচ্ছে যে সংরক্ষিত নারী আসন যেই কারণে আসলে করা হলো সেটা হচ্ছে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্য এবং নারীর সংসদে প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য। সেই জায়গায় যখন আমরা বলি যে শিক্ষিত নারীরা কেন রাজনীতিতে আসেন না, কেন আসলে যারা আসলে ভালো মানুষ তারা আসেন না, কেন চাঁদাবাজরা কেন সংসদে যায়, তো এই যখন কথা আমরা বলছি, আবার আমরা যখন একজন নারী যিনি চাকরি করেছেন, যিনি বৈধ উপায়ে ইনকাম করেছেন এবং তার আসলে যেই চাকরি করেছেন সেটা আসলে কোনোভাবে কোনো প্রশাসনিক জায়গায় হস্তক্ষেপ করে না বা কোনো প্রভাব বিস্তার করবার মতো কোনো পদ না। আমি যদি বলি ব্যাংকে আছে এরকম পদ, এমডি আছে, তারপরে আপনি যদি বলেন যে ব্যাংকের কোনো একজন ম্যানেজার যিনি অনৈতিকভাবে এরকম করে প্রশাসনিক জায়গায় যিনি আসলে আছেন, একজন ব্যাংকের একজন এন্ট্রি লেভেল অফিসারের আসলে এই ধরনের কোনো মানে কাজ করা সম্ভবই না। সুতরাং সেই গ্রাউন্ড থেকে আসলে আমার আর্গুমেন্টটা যে এই জায়গা আসলে লাভজনক পদ বলা আছে একটা, যে আমি দুটো বিষয় জানতে চাই। সেটি হলো যে আচ্ছা আমি শেষ করি এটা, যে লাভজনক পদটার আসলে ব্যাখ্যাটা কি। লাভজনক পদ তো আসলে এখানে বলা আছে সাংবিধানিকভাবে যে লাভজনক পদে থাকলে সে আসলে নির্বাচন করতে পারবে না, কিন্তু লাভজনক পদ তো আসলে আমার না। এখন লাভজনক পদের ব্যাখ্যাটা কি সেটা প্রথমত পরিষ্কার করা নেই, এবং এর মাধ্যমে যে কোনো মানে যে আমি যদি বলি যে প্রাইমারি স্কুলের শিক্ষিকা, আমি যদি বলি আমরা যখন হলে থাকি প্রথম যেটা আমাদের পরীক্ষা আসে সেটা হচ্ছে প্রাইমারি স্কুলে চাকরি, এবং নারীরা কিন্তু অনেক অংশগ্রহণ করে এই প্রাইমারি স্কুলে।
তো এই জায়গায় যদি ধরেন একজন প্রাইমারি শিক্ষিকা, তাকেও যদি আসলে কোনোভাবে ধরেন উনি ভাবলেন যে আমি আসলে রাজনীতিতে আসবো, উনি রাজনীতি সচেতন, কিন্তু এই যে একটা সরকারি চাকরির যে কথা বলা আছে এবং 3 বছরের কুলিং পিরিয়ডের কথা বলা আছে, এই ক্ষেত্রে যদিও আসলে উনি কেউ যদি ভাবে যে আমি চাকরি ছেড়ে দিয়ে আমি এখন রাজনীতিতে আসবো এবং আমি আসলে আমার প্রতিনিধিত্ব আমি স্থানীয় সরকারে আমি নির্বাচন করব, সেই ক্ষেত্রে আসলে তার ক্ষেত্রে কি হবে? এই যে অনেকগুলো প্রশ্ন কিন্তু অ্যারাইজ করেছে। এখন বিষয়টা হচ্ছে আমরা কিন্তু আবার পাশাপাশি এটাও দেখছি যে যখন বিএনপির যে সংরক্ষিত নারী আসন, তাদের ক্ষেত্রে কিন্তু এরকম অনেককেই অবৈধ ঘোষণা করা হয়নি, কিন্তু তারা কিন্তু আসলে আরপিও অনুযায়ী তাদের কিন্তু মনোনয়ন অবৈধ হয়। যেমন আমরা এখানে আরপিওতে একটা ধারা আছে যে 12 এম এ, সেটা হচ্ছে যে ওখানে বলা আছে যে মানে কোনো একটা এনজিও যদি ফরেন ফান্ডেড হয়, তাহলে সেইখানে যদি কোনো এক্সিকিউটিভ পদে কেউ থাকে তাকে কিন্তু নমিনেট করা যাবে না, তিনি অবৈধ বলে ঘোষিত হবেন। কিন্তু সেখানে কিন্তু আমরা দেখলাম ইলেকশন কমিশন তার মনোনয়ন কিন্তু অবৈধ ঘোষণা করেন নাই। তো সুতরাং আমরা এরকম আরও কয়েকটা প্রেসিডেন্টস দেখছি যেটা কিন্তু আসলে এরকম হচ্ছে যে আসলে আইন সবার জন্য যেরকম সমান আমরা সেটা জানি, কিন্তু সেটা আসলে সমান হচ্ছে না। এবং ইলেকশন কমিশনও যে আসলে সকলের জন্য নিরপেক্ষ বা সকলের জন্য তার আইনটা এক বা তার প্রয়োগটা এক, সেটাও আমরা দেখছি না। আচ্ছা, আমি একটা বিষয় জানতে চাই, সেটি হলো যে সংসদ সদস্য নির্বাচনের যে আইন, সে আইনের যেখানে এই যে সরকারি কর্মকর্তাদের কথা বলা আছে, সেখানে কি লেখা আছে যে ব্যাংকের এন্ট্রি লেভেলের কর্মকর্তার ক্ষেত্রে 3 বছরের গ্যাপের প্রয়োজন নেই? এইটি একটি। আরেকটা হলো নারী সংরক্ষিত নারী সংসদ সদস্য নির্বাচনের কিন্তু আলাদা আইন আছে, সেই আইনে কি লেখা আছে যে ওই সাধারণ সংসদ সদস্যর যে কোয়ালিফিকেশন, সেটার সাথে এই আইনের কোনো মিল নেই, এটাই আলাদা আইন? এখানে হচ্ছে যেটা হচ্ছে স্পেশালাইজড আইন, যেটা হচ্ছে 2004 সালে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রে যে আইনটা আছে 2004 সালে করা, সেটিতে কোনো স্পষ্টভাবে বলা নেই, কিন্তু সংবিধানের 66 নম্বর যে অনুচ্ছেদ সেটার কথা বলা আছে এবং অন্য কোনো আইনের কথা বলা আছে, কিন্তু এখানে সংবিধানে কিন্তু কোনোভাবে বলা নেই যে যোগ্যতা অযোগ্যতার ব্যাপার। এবং এখানে একটা ওয়ার্ড আছে যে একটা পজিশন যেটা লাভজনক পদ কথাটা আছে, কিন্তু সেটার ব্যাখ্যা দেয়া নাই। সুতরাং এখানে যে এটাও বলা নাই যে আসলে মানে ব্যাংকের যিনি কর্মকর্তা এটা আসলে লাভজনক পদ, এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা লাভজনক কিনা এটা বলা নাই। না, এখানে তো স্পষ্টভাবে সেই ব্যাখ্যাটা কোথাও দেয়া নাই। আচ্ছা, আমি মাহবুব আলম শাহ আপনার কাছে জানতে চাই, আপনি কি বলতে পারবেন যে এন্ট্রি লেভেলের ব্যাংক কর্মকর্তা এটি কি লাভজনক পদ কিনা? সকল দর্শক শ্রোতা এবং বৈশাখী টিভির সকল কলাকুশলী সহ প্রবাস থেকে মালয়েশিয়া পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকে যেই প্রশ্নে আপনি অবতারণা করলেন, অ্যাকচুয়ালি লাভজনক পদ যদি আপনার সর্বোচ্চ নির্বাহী একটা ব্যাংকের যদি হয়, তাহলে সর্বনিম্ন যে কর্মকর্তা থাকবে তারও তো একই তো হওয়া উচিত, যে আইনগতভাবে যে মানে যৌক্তিকতা সেই জিনিসটা আপনার মানে ওইভাবেই কন্টিনিউ হবে আর কি। বাট এটাকে এখন মানে কীভাবে মানে ব্যাখ্যা করবেন, মানে যার সপক্ষে, যেহেতু আইনগত ব্যাখ্যার দরকার নাই, আপনি সাধারণ একজন নাগরিক, সেই নাগরিকের চোখে আপনি বলেন না। সাধারণ নাগরিকের চোখে হিসেবে আমি একটা জিনিস বলতে পারি যে আলটিমেটলি আইনটা হবে সবার জন্য, সেটা সর্বোচ্চ কর্মকর্তা হোক আর সর্বকনিষ্ঠ মানে কর্মকর্তা হোক, আলটিমেটলি আইনটা সবার জন্য একই হতে হবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় এই জায়গাটায় যেমন এনসিপির থেকে বলা হচ্ছে যে এখানে আসলে তাদের যে কথা তিনি বললেন যে তার আবেদনটি সঠিক বৈধ, কিন্তু বলার চেষ্টা করা হচ্ছে যে সরকারের এক ধরনের অঙ্গুলি হেলন আছে, সরকার এটা খেলছে। অ্যাকচুয়ালি মানে আমি মনিরা পারভিন আপাকে মানে মনিরা শারমিন আপা উনি এখানে আছেন এনসিপির, বাট আলটিমেটলি এটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের জন্য নয়, বাট আলটিমেটলি এখানে কোনো রাজনৈতিক দলেরও কোনো মানে আঙ্গুলি হেলন বা কারো থাকার কথা না, যেহেতু এখানে একটা নির্বাচন কমিশনটা আমাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়নি বা আমাদের দ্বারা তারা নিয়োজিত হয়নি। আলটিমেটলি তারা তত্ত্বাবধায়ক সরকার মানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা নিয়োজিত হয়েছেন একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য। আশা করি ওনার মানে যুক্তি সাপেক্ষে যদি ওরা প্রমাণ করতে পারেন, তাহলে আমরা ওনাকে ওয়েলকাম জানাই যে বাংলাদেশের নারীর ক্ষমতায়নের জন্য আরেকজন মানে যুক্ত হলো আর কি। আচ্ছা, আমি একটু অন্য প্রসঙ্গে যাব। আমরা তো শুনলামই এখানে মনিরা, আমরা সাবজেক্ট একটু পরিবর্তন করতে চাই।
আমাদের সাবজেক্টের মধ্যে যেটি আসছে যে জুলাই সনদ গণভোট ইস্যুতে কিন্তু বিরোধী দল ইতিমধ্যেই তারা রাজপথে কর্মসূচি দিয়েছে। আবার প্রধানমন্ত্রী বারবার বলেছেন, গতকালকেও বলেছেন যে জুলাই সনদের প্রতিটি বিষয় তারা অক্ষরে অক্ষরে পালন করবেন এবং এটার জন্য জনগণ তাকে ম্যান্ডেট দিয়েছে। এই প্রধানমন্ত্রীর সংসদের ভেতরে এবং বাইরের আস্থার এই কথার পরেও, এই আশ্বাসের পরেও বিরোধী দল আন্দোলনে যাচ্ছে। বিরোধী দল আন্দোলনে যাওয়ার যে যৌক্তিকতা তারা চিন্তা করে হয়তো তাদের মতো করে যাচ্ছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী মানে এই বিষয়ে যে কথা বলেছেন যে মানে জুলাই সনদ এবং গণভোটের যে রায় উনি পালন করবেন এবং বলেছেনও মানে কয়েকবার রিপিটেডলি, মানে এটা আমাদেরকে মানে সময় দেওয়া হোক এবং এখানে যৌক্তিগতভাবে আপনার সংসদে বিভিন্ন আইন প্রণয়নের মাধ্যমে একটা ভিত্তির উপরে মানে তৈরি করে আপনার এই জুলাই সনদগুলো উনি বাস্তবায়ন করবেন। এবং এটা আমরা বিশ্বাস রাখতে পারি এবং বাংলাদেশের জনগণ বিশ্বাস রাখতে পারে যে আলটিমেটলি মানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি সেটাকে মেনটেন করবেন এবং উনি এটা প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করবেন যখন একটা মানে দেশের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত অবস্থায়। কারণ আলটিমেটলি নির্বাচনটা কিন্তু শুধু এই যে এই 1 বছরের জন্য 2 বছরের জন্য কিন্তু হয় নাই, 5 বছরের জন্য কিন্তু সে নির্বাচন পরবর্তীতে আবার যদি আমরা যদি এই মাননীয় প্রধানমন্ত্রী যদি ওনার কমিটমেন্ট যদি রক্ষা না করেন তখন আলটিমেটলি সাধারণ জনগণ ভোট দিবে কেন তাতে? আলটিমেটলি উনি ওইভাবেই চিন্তা করে আলটিমেটলি উনি মানে কথা দিয়েছেন বাংলাদেশের জনগণকে এবং এটা নির্বাচনের আগেও দিয়েছেন এবং নির্বাচন পরবর্তী বাইরে এবং পার্লামেন্টের ভিতরে উনি বারবার বলেছেন যে জুলাই সনদের প্রতিটা অক্ষরে অক্ষরে উনি পালন করবেন। এটার উপরে আমাদের মানে ওই বিশ্বাস এবং আস্থা আমাদের সবাই আছে এবং বাংলাদেশের জনগণের ম্যান্ডেট আছে বিধায় মানে সর্বোচ্চ ভোটের ব্যবধানে মানে সরকার গঠন করা সম্ভব হয়েছে। এখানে রাজনৈতিক বিরোধী দল যারা থাকবে এখানে সহমর্মিতা মানে সহযোগীভাবে মানে স্বাধীনতার মানে রেখে সবাই কথাবার্তা বলবে, এটাই আশা মানে হওয়া উচিত। বাট আলটিমেটলি ওনাদের কাছে তো মানে মাত্র প্রায় 2 মাস মানে হলো আমাদের মানে সংসদ মানে চলমান, আমাদের মানে রাজনীতিতে যে একটা নতুন একটা অধ্যায় সূচিত হয়েছে। তা এই সময়টাতে আলটিমেটলি ওনারা যৌক্তিক কোনো রিজন খুঁজে পাচ্ছে না যেটাতে আন্দোলন করতে হয়। ওনারা এইটাকে নিয়েই মানে আন্দোলন করার মানে চিন্তা করতেছে যেটা সাধারণ জনগণ মেনে নিবে না। এবং আলটিমেটলি যে মানে 2 ছাত্র সংগঠন যে মানে মুখোমুখি অবস্থানে। এর আগে আমি আরেকটু বলি যে নাহিদ ইসলাম এনসিপির যিনি সভাপতি তিনি কিন্তু ইতিমধ্যে এটি বলেছেন যে প্রধানমন্ত্রী কিন্তু আলোচনার কথা বলেছে, সংসদের থেকে আহ্বান জানিয়েছে যে সব ধরনের আলোচনার জন্য বিরোধী দলের সাথে যে কোনো বিষয়ে দেশের সাথে আলোচনার জন্য সরকার খোলামেলাভাবেই চিন্তা করছে। কিন্তু এরপরে নাহিদ ইসলাম বলেছেন যে আলোচনার আহ্বান জানিয়ে সব ধরনের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে। এটা খুব সময়টা কিন্তু মানে খুব বেশি না যে মানে আলোচনার যে মানে সুযোগ নাই। আলটিমেটলি মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছেন যে সেটার উপরে যদি বিরোধী দল যদি আস্থা না রাখতে পারে আলটিমেটলি তা সেটাতে আপনার ওনারা আন্দোলনে যদি যেতেই পারে তারপরে এটার কি রেজাল্টটা কী হবে? মানে মানে মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব মানে ছাত্রছাত্রীদের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব এবং একটা অরাজকতাপূর্ণ পরিবেশ সৃষ্টি হচ্ছে, সেই জিনিসটা সাধারণ জনগণ কখনোই চায় না। আলটিমেটলি প্রধানমন্ত্রী যে কথা বলেছেন সেটার উপরে আমাদের আস্থা এনে আলাপ আলোচনায় বসে সাধারণ মানুষ কী চায়? সাধারণ মানুষ চায় বাংলাদেশে যে সমস্ত মানে অনাচার অত্যাচার নির্যাতন বিগত 17 বছরে মানে হয়ে গেছে সেগুলো যেন পুনরাবৃত্ত না হয়। আপনার সরকারি দল বিরোধী দল মিলে দেশটাকে যেন মানে দেশের স্বার্থে বাংলাদেশকে মানে আগে রেখে আমরা বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য এবং দেশের উন্নয়ন কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য সাধারণ মানুষ মানে এটা চায় আর কি। আচ্ছা, আমি মনির শারমিন আমরা বিরতিতে যাব, তার আগে আমি আপনাকে বলে দিই যে এই কথাটি থাকবে যে প্রধানমন্ত্রী বারবারই বলছেন যে জুলাই সনদ বাস্তবায়নে বদ্ধপরিকর সরকার এবং সব ধরনের বিষয় অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রীর জায়গা থেকে সর্বোচ্চ অবস্থান থেকে তিনি আলোচনার জন্য আহ্বান জানাচ্ছেন, সর্বোচ্চ অবস্থান থেকে এই ধরনের আশ্বাসের পরও
আপনার দলীয় প্রধান বলেছেন যে আলোচনার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী না বলেছেন যে আলোচনার আহ্বান জানিয়ে আসলে সব ধরনের দরজা বন্ধ করে দেওয়া হচ্ছে, এটি যেমন বলছেন। আবার একইভাবে জামাত ইসলামী নেতৃত্বে যে 11 দলীয় ঐক্য, তারা আন্দোলনের জন্যও মাঠে নামছেন। এইটার যৌক্তিকতা কি, আমরা বিরতির পরে এসে আপনার কাছে জানতে চাইব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মনের সামনে যে প্রশ্নটি রেখেছিলাম যে এত কিছু, এত আশ্বাসের পরেও সর্বোচ্চ জায়গার থেকে, সরকারের সর্বোচ্চ পর্যায়ের থেকে আশ্বাসের পরেও আপনারা কেন এত অসহিষ্ণু কেন? দেখেন, এখানে অসহিষ্ণু যদি বলেন তাহলে এটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ধরেন প্রথমে আমাদের সরকার, তারেক সরকার, তারা আসলে কমিটমেন্টটা ভঙ্গ করেছে, যেটা আসলে ইমিডিয়েট বিফোর ইলেকশন তারা কমিটমেন্টে ছিলেন। যেমন গণভোটে হ্যাঁ যে ক্যাম্পেইনটা ওনারা করেছেন, পরবর্তীতে গণভোট জয়ী হওয়ার পরে এই 70% গণভোটের হ্যাঁকে ওনারা উড়িয়ে দিয়ে ওনারা 51% ওনাদের যে ভোট সেটাকে সামনে আনছেন। এখন দেখেন, যেই মানুষটা এই হ্যাঁর পক্ষে ভোট দিয়েছে সে তো নিশ্চয়ই বিএনপিকে ভোট দিয়েছে, তাই না? বিএনপিকে কী হিসেবে ভোট দিয়েছে? কারণ বিএনপি তো হ্যার পক্ষে ক্যাম্পেইন করেছে, কারণ সেই মানুষটা জানে যে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপি এই গণভোটের যে রায়টা সেটাকে তারা বাস্তবায়ন করবে। তো গণভোটের যে 4টি প্রশ্ন ছিল, বিএনপি কিন্তু একেবারে প্রথমেই এই গণভোটের আদেশটার বৈধতা অবৈধতা নিয়ে প্রশ্ন করা শুরু করেছে। এবং প্রথম দিনের কথা যদি বলি তাহলে যে সংবিধান সংস্কার সভা, সেখানে কিন্তু তারা আসলে শপথ নেয় নাই, ওই শপথটা নেয় নাই। তার মানে সাংবিধানিক যে পরিবর্তনগুলো আমাদের প্রয়োজন সেই জায়গাতে কিন্তু তারা তাদের কমিটমেন্ট একদম সুস্পষ্টভাবে ব্রেক করেছে। সুতরাং এই জায়গায় যখন আসলে গণভোটের বৈধ অবৈধতা নিয়ে, গণভোট আদেশের বৈধতা অবৈধতা নিয়ে যখন প্রশ্ন করা হয়েছে, তো সেই জায়গাতে এখন যখন ওনারা বলছেন যে জুলাই সনদ আমরা অক্ষরে অক্ষরে পালন করব, সেটা আসলে খুব বেশি ধোপে টিকছে না। কারণ দেখেন, গণভোটে যে 4টা প্রশ্ন ছিল, ওনারা শেষ প্রশ্নটা শুধু আমলে নিচ্ছেন, প্রথম 3টা প্রশ্ন কিন্তু ওনারা আমলে নিচ্ছেন না। প্রথম 3টা কমিটমেন্ট কি ছিল? প্রথমে ছিল সাংবিধানিক যে পদগুলো, সেই পদগুলোর হচ্ছে নিরপেক্ষ একটা কমিশনের মাধ্যমে তাদের চেয়ারম্যান নিয়োগ। দ্বিতীয়টা ছিল কি, আমাদের বাইক্যামেরাল পার্লামেন্ট, উচ্চকক্ষ নিম্নকক্ষ পার্লামেন্ট হবে এবং উচ্চকক্ষে 100 জন যাবে। 3 নম্বরটা ছিল হচ্ছে এই প্রধানমন্ত্রীর ক্ষমতা 10 বছর এবং আরও বেশ কয়েকটা বিষয়, যে তত্ত্বাবধায়ক সরকার এবং আরও কয়েকটা বিষয়। এবং 4 নম্বরে ছিল যে এই জিনিসগুলোর বাইরে যেগুলো ছিল সেগুলো হচ্ছে যে জুলাই সনদে এছাড়াও যে 30টি বিষয়ে সবাই ঐকমত্য হলো, সেই বিষয়গুলো হচ্ছে যেই সরকার ক্ষমতায় আসবে সেই সরকার তার মতো করে তার ইশতেহার অনুযায়ী বাস্তবায়ন করতে পারবে। কিন্তু আমাদের যে প্রথম 3টা কমিটমেন্ট, সেই 3টা কমিটমেন্টের জায়গায় কিন্তু তারা একটা বড় প্রশ্ন তুলেছে প্রথমেই। সুতরাং আমি যেভাবে দেখি যে এইখানে এক ধরনের আস্থাহীনতা তৈরি হয়েছে। এই 3টা বিষয় তো নোট অফ ডিসেন্ট ছিল। এই যে দেখেন, নোট অফ ডিসেন্টটা হচ্ছে আরও একটা, মানে যদি আমি বলি যে সরকার দলীয় যারা আছেন, নোট অফ ডিসেন্টটাকে তারা একটা অন্য পর্যায়ে নিয়ে গেছেন, যেটার আসলে আক্ষরিক অর্থ কিন্তু সেটা না। যেমন নোট অফ ডিসেন্ট তো আসলে সারা বাংলাদেশে যেভাবে, সারা পৃথিবীতেই যেভাবে করে প্র্যাকটিস হয়, সেটা হচ্ছে যে নোট অফ ডিসেন্ট হচ্ছে সবসময় কিন্তু এটাকেই যে গুরুত্ব দিবেন আপনি, এটা একটা বড় প্রশ্ন। আসলে গুরুত্ব কিভাবে দিবেন? একটা জায়গায় যদি 10 জন মানুষ থাকে, একটা বিষয় নিয়ে যদি আলাপ আলোচনা হয়, 2 জন যদি সেখানে বলে যে আমি এখানে একমত না, আমার সেই বক্তব্যটা আমি জানিয়ে রাখলাম, আমার নোট অফ ডিসেন্ট আছে, এবং এই জায়গাটা হচ্ছে এটা ডকুমেন্ট করে রাখা হোক। তো সেই জায়গায় তাই বলে কি আসলে আমরা সেই সিদ্ধান্তের ক্ষেত্রে আমরা 8 জনের যে মতামত সেটাকে অগ্রাহ্য করব সেই 2 জনের নোট অফ ডিসেন্টের ফলে? তা তো করবো না। সুতরাং সবসময় কিন্তু আসলে যেভাবে করে সিদ্ধান্ত নেওয়া হয়, সংখ্যাগরিষ্ঠ যারা আছেন তাদের মতামতের ভিত্তিতে 2 জন, 1 জন, 2 জন, 3 জনের নোট অফ ডিসেন্ট থাকতে পারে, হুইচ ক্যান বি ডকুমেন্টেড। বাট এখানে নোট অফ ডিসেন্টটাকে যেভাবে করে দেখানো হচ্ছে, সেটা হচ্ছে আমি যে 4 নাম্বারটার কথা বললাম, সেখানে তারা নোট অফ ডিসেন্টটা অ্যাপ্লাই করতে পারে। কারণ প্রথম যে 3টা সেটা তো হচ্ছে গণভোটের
রায়ের মাধ্যমে সেটা হচ্ছে যে কোনো সরকার আসলে, এটা যদি জামাত এনসিপি জোট আসতো তারাও এটা করতে বাধ্য থাকতো, যদিও তাদের যদি কোনো জায়গায় নোট অফ ডিসেন্ট থাকতো সেটাও কিন্তু আসলে আমলে নেওয়া যেত না, কারণ সেখানে জনগণের রায় আছে। কিন্তু আপনি যখন বলছেন যে আমি জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু সেটাও কিন্তু আসলে তারা করছে না। বিএনপি তো তাদের নির্বাচনী ইশতেহারে বলেছে যে আমরা নোট অফ ডিসেন্ট দিয়েছি, যেভাবে জুলাই সনদকে যেভাবে নোট অফ ডিসেন্ট সহ করেছি সেগুলোকে আমরা বাস্তবায়ন করব, এবং সেটার পক্ষে তো জনগণ ভোট দিয়েছে। তাদের নির্বাচনী ইশতেহারের মানে বিএনপিকে ভোট দেওয়া মানে হতো তাদের নির্বাচনী ইশতেহারকেই আপহোল্ড করেছে জনগণ। আচ্ছা, এখন আমি ধরলাম যে ধরেন আপনার জায়গাতে আমি কিন্তু বললাম যে আমার জায়গাতে না, মানে যেটা হয়েছে সেটা বললাম। হ্যাঁ, প্রথম তিনটার ব্যাপারে আসলে যেটা যেহেতু 70% জনগণের রায় আছে, প্রায় 7.5 কোটি মানুষ ভোট দিয়েছে হ্যার পক্ষে, সুতরাং এটা আসলে মানে এক্সিকিউট করতে তারা বাধ্য। বিএনপিকেও তো নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়েছে। হ্যাঁ, দুইটাকেই তো দিয়েছে, দুইটাকে দিয়েছে জনগণ। এটাই তো, এটা আলাদা করার কিন্তু সুযোগ নাই। দেখেন এই নির্বাচনটা কিন্তু দুইটা ব্যালটে হয়েছে, সুতরাং যারা আসলে বিএনপি কি একবারও বলেছে যে সংস্কারের বিপক্ষে তারা? নির্বাচন আগে তো বলে নাই, তারা হের পক্ষে ক্যাম্পেইন করেছে না, তো বলছে না, হের পক্ষে তো তারা ক্যাম্পেইন করছে। সুতরাং যারা আসলে তাদের ভোট দিয়েছে, যে 51% মানুষ, তারাও কিন্তু এই কারণেই ভোট দিয়েছে যে ঠিক আছে বিএনপি। এখনো কি বলছে বিএনপি যে তারা সংস্কারের বিপক্ষে? বলছে না, কিন্তু বিএনপি করছে। দেখেন যে অধ্যাদেশগুলো বাতিল করা হলো, সেই অধ্যাদেশগুলো কিন্তু আমি যদি বলি এই যে 31 দফার কথা তারা বারবার করে বলেন, সেই জায়গাতেও কিন্তু যে কমিটমেন্টগুলো তারা দিয়েছে সেই জায়গাতেও কিন্তু তারা আসলে কমিটমেন্ট রাখছে না। 31 দফার 1 নম্বর দফা হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ গঠন করবে, কিন্তু কোথায় সংবিধান সংস্কার পরিষদ? এবং দেখেন এই যে বিচার বিভাগের যে সচিবালয়, আলাদা সচিবালয়, সেটা নিয়ে যেরকম যে একটা অধ্যাদেশ ছিল সেটিও তারা বাতিল করছে। সুতরাং কিন্তু সেটা কিন্তু দেখবেন বিএনপির ইশতেহার এবং তাদের 31 দফা দুটাতেই কিন্তু আছে। সুতরাং বিএনপি কি আসলে বিএনপির কমিটমেন্টই রাখছে কিনা, বিএনপির যে ইশতেহারে তারা যেটা বলছে সেটা কি তারা আসলে এক্সিকিউট করছে কিনা, বা মানে সেই আন্তরিকতা তাদের আছে কিনা, এটা একটা বড় বিষয়। তো এই জায়গা থেকে আমি বলতে চাই, দেখেন যেই গুরুত্বপূর্ণ অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে, দেখেন এই অধ্যাদেশগুলো যদি আসলে অ্যাজ ইট ইজ, যদি এরকম মনে হতো বিএনপির যে এই অধ্যাদেশগুলো যথেষ্ট শক্তিশালী না, এখানে আরও পর্যালোচনার প্রয়োজন আছে, এই বিষয়গুলো নিয়ে আরও আলোচনার প্রয়োজন আছে, তারা পাশ করতো, তারপরে সংশোধনী আনতো। কিন্তু সেটা কিন্তু তারা করেননি, তারা কিন্তু একদম বাতিল করে দিয়েছে। আপনি দেখেন মানবাধিকার কমিশন অধ্যাদেশের মতো, গুম কমিশন অধ্যাদেশের মতো, গুম বিষয়টা তো মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত করা হয়েছে। হ্যাঁ, রিলেটেড, কিন্তু ওনারা কি বলেছেন তো যুক্ত করে সেটি নেওয়া হয়েছে। হ্যাঁ, কিন্তু সেটাকে যেই কারণে বাতিল করা হয়েছে সেটা তো খুবই আসলে অসত্য একটা কথা বলে, সংসদের মধ্যে আইনমন্ত্রী একটা অসত্য কথা বলে কিন্তু সেটা করেছেন, যে সেখানে আসলে এই অপরাধের জায়গাটা যে মৃত্যুদণ্ড নাই, মৃত্যুদণ্ড যুক্ত করে তারা আবার এটি আনবেন, কিন্তু অলরেডি এটার আসলে মৃত্যুদণ্ড ছিল। বিষয়ে আলাদাভাবে একটা আইন থাকার কি খুব বেশি জরুরি? দেখেন বাংলাদেশে এটা যদি আপনি আমাকে বলেন, আমি হয়তো আমার কাছ থেকে জরুরতটা শোনার থেকে আমার মনে হয় বিএনপির লোকজনের কাছ থেকে জরুরতটা শোনা উচিত। কারণ কি দেখেন, কারণ এই 17 বছরে সবচেয়ে বেশি এই দমন পীড়ন বলেন এবং এই 700-800 আয়নাঘরে দেখেন যে বিএনপির যারা আসলে সমর্থক ছিলেন এবং বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা সবচেয়ে বেশি। এই কারণেই তো বিএনপিকে আসলে আস্থায় নিতে পারছেন না কেন? কারণ বিএনপি কি বোঝে না যে তাদের এই বিষয়গুলো? দেখেন এটা তো আসলে বক্তব্যের মধ্যে দিয়ে এটা তো আসলে প্রমাণ করবার কিছু নাই, এটা তো আসলে কাজের মধ্যে দিয়ে প্রমাণ করার উচিত। তো ওনাদের আসলে কাজকর্মে তো সেটা আসলে প্রমাণ হচ্ছে না। জি, মাহবুব আলম শাহ, আমি আপনার কাছে আসতে চাই, যেটি এই যে বিচার বিভাগের স্বাধীন সচিবালয়, এটি কিন্তু বিএনপির নির্বাচনী ইশতেহারে ছিল, তাই তো মনিরা শারমিন? সেটি ছিল এবং ঐকমত্য কমিশনেও আলোচনা হয়েছে। এটি একটি ব্যাপার বললাম। আরেকটি বিষয় হলো যে গুমের যে কথাটি বলা হয়, যে গুম বিষয়ে আসলে আলাদা একটি আইন করলে কি এমন আইনগত কোনো সমস্যা ছিল কিনা, এটি কিন্তু আইনমন্ত্রী বলেনি। আইনমন্ত্রী যেটি বলেছেন যে এটা মানবতা বিরোধী অপরাধের সঙ্গে যুক্ত হওয়াতে আরও বেশি কার্যকর হবে। তো গুম নিয়ে যেহেতু অনেক কথা, তা আমাদের একটা আলাদা অধ্যাদেশ করেছিল অন্তর্বর্তীকালীন সরকার, সেই জায়গাতে আমরা এগোলাম না কেন? এই যে বিরোধগুলো আনা হচ্ছে, কন্ট্রাডিক্টরি বিরোধ, যেখানে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে যেসব অপরাধের মাধ্যমে, সেখানে বিএনপি আইন করতে গিয়েও অন্যভাবে আইন করছে। এটার কারণটা কি? কোনো আইনগত ভিত্তি আছে বা নিশ্চয়ই সরকার কোনো কিছু ভাবছে হয়তো, বা নাকি না এমনিই করছে এটা? আমি আপনাকে জাস্ট বলতে চাই, মানে এটা কিন্তু এখনও কিন্তু টু আর্লি, মানে সকল কিছুই যে মানে আলাপ আলোচনার মাধ্যমে যে সমাধান করা সম্ভব না তা কিন্তু নয়। আর সাংবিধানিক পরিবর্তন সংবিধান সম্মতভাবেই হতে হবে, আর সেটাতে আমাদের মাননীয় আইনমন্ত্রী এবং আমাদের
অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনারা যখন বারংবার বলছেন মানে প্রত্যেকটা জিনিসই ওনারা মূল্যায়ন করবে, যেটার মানে যেটা প্রাতিষ্ঠানিকভাবে তারা কমিটমেন্ট দিয়েছেন। আমাদের যে 31 দফা মানে যে অনুযায়ী যে সমস্ত কার্যক্রমগুলো ওনারা হাতে নিয়েছেন, সেই সমস্ত কার্যক্রমগুলোর মধ্যে যেরকম একটু আগে বললেন যে ওই আমাদের যে প্রাথমিকভাবে অনেক কার্যক্রম তারা ফলো করছেন না বা কোনো কিছু, বাট আলটিমেটলি এখনও কিন্তু টু আর্লি, মাত্র 2 মাস হয়েছে আপনার সরকার গঠন করেছে। আলটিমেটলি এর মধ্যে তো মানে মাননীয় প্রধানমন্ত্রী বারবার আহ্বান করছেন উনি যে কোনো জায়গাতে যদি কোনো মানে কোশ্চেন থাকে আমরা আলোচনায় বসতে পারি। আর আলটিমেটলি আমাদেরকে আইনগুলোকে এমনভাবে মানে করতে হবে যাতে আইনসম্মতভাবে সব কিছু হয়, কারণ পরবর্তীতে মানে কোনো না কোনোভাবে যদি মানে অন্য কোনো সরকার যদি কোনো দিন আসে তখন যেন আপনাদের এই আইনগুলো যেগুলো আমরা এখন করলাম মানে সেটাকে জন্য মানে তারা বাতিল করে দিতে পারে, সেরকম ত্রুটিযুক্ত হলে তখন তো সেই আইনগুলো বাতিল হয়ে যাবে। তা আলটিমেটলি এই জায়গাটাতে আপনার মানে আমাদের মাননীয় আইনমন্ত্রী উনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন একজন ব্যক্তি, এবং উনি মানে শুধু একা না, উনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে এবং অন্যান্য মানে আইন বিশেষজ্ঞ যারা আছেন তাদের সাথে আলোচনা করে বিভিন্ন দেশের আইনগুলোকে আপনার চিন্তার মধ্যে নিয়ে তারপরে তারা এই সিদ্ধান্তগুলো নিচ্ছে। তা আলটিমেটলি ওনাদেরকে আরও সময় দেওয়া উচিত, যে মানে সরকারের এই পর্যায়ে থেকে আমরা যদি মানে অসহযোগিতাপূর্ণ মনোভাব আমরা ব্যক্ত করি তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে না। আলটিমেটলি দেশের গণতন্ত্র আবার ব্যাহত হবে। দেশের মানুষ মানে যে আশা নিয়ে আপনার সরকারি দল বিরোধী দলকে সংসদে পাঠিয়েছেন, এবং সেইখানে প্রত্যেকটা জায়গাতে আপনার মানে জনগণের যে মানে মনের কথাগুলো যেন মানে তুলে আসে সংসদের মাধ্যমে, এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে দেশে মানে বাস করতে পারে, সেই জিনিসের দিকে মনোনিবেশ করা উচিত। না, আমি বলতে চাচ্ছি যে সরকার তার জায়গাতে এগোচ্ছে, কিন্তু কোথায় সুর বা তাল কেটে যাচ্ছে যে তাদের আশ্বাস এবং এতবার করে আহ্বান জানানোর পরেও বিরোধী দলের সাথে আস্থাহীনতার সম্পর্কটা দিন দিনই মনে হয় বাড়ছে। বিরোধী দলের ভূমিকা যদি একটু পালন করতে চায় তাহলে তো আলটিমেটলি কোনো না কোনো একটা ইস্যু তো বাইর করতেই হবে, কারণ তা না হলে সবসময় ওই টেবিল চাপড়িয়ে সরকারি দলের মানে সাথে সাথে তাল মিলিয়ে যে বিগত অবৈধ মানে শেখ হাসিনা সরকারের সময় যেরকম সরকারি দল বিরোধী দল একাকার হয়ে গিয়েছিল আর কি, সেই জিনিসটা যেন না হয় সেটাই আমাদের মানে বর্তমান বিরোধী দল চেষ্টা করছে যে একটা প্রকৃত বিরোধী দল হতে পারে। আলটিমেটলি আমি এখনও আশাবাদ ব্যক্ত করতে চাই এই কারণে, কারণ সংসদে মানে অসংসদীয় মানে বিহেভিয়ার কিন্তু মানে হয়নি, বা এটা কিন্তু যে জিনিসগুলো আপনার মানে বিগত সময়ে আমরা আওয়ামী লীগের মধ্যে দেখতে পেয়েছি, অনেক মানে অসত্য কথা এবং বিভিন্নভাবে তারা দেশকে মানে রংলি পরিচালনা করেছে। তা আলটিমেটলি সেই জায়গাতে কিন্তু আপনার সরকারি দল এবং বিরোধী দলে কিন্তু অনেক মানে বিজ্ঞ শিক্ষিত মানে আপনার সংসদ সদস্যবৃন্দ আছেন, তারা কিন্তু আলটিমেটলি ওগুলো নিয়েও মানে সচেতন হয়ে যদি কাজ করতে পারে একযোগে, তাইলে সেটাই আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। আচ্ছা, আমি আবারও একটা বিরতিতে যাচ্ছি। বিরতিতে যাবার আগে হাসনাত আবদুল্লাহর একটা বক্তব্য আমি বলতে চাই। আজকে সংসদে দাঁড়িয়ে তিনি বলেছেন, সেটি হলো হাসনাত আবদুল্লাহ বলছেন যে আবারও একটা ভয়ের ও আতঙ্কের পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, এটি তার দাবি। এবং তিনি বলছেন যে তারা আওয়ামী লীগের মতো মত প্রকাশের, আওয়ামী লীগের সময় সহমত প্রকাশের স্বাধীনতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল না, কিন্তু তারা আর ফেসবুকে লিখে ব্যাক স্পেস দিতে চান না। তারা যা লিখতে চান নির্ভয়ে ফেসবুকে যেন লেখা যায়, এবং দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই। এবং বিভিন্ন ক্যাম্পাসে যে অস্থিরতা তৈরি হচ্ছে সেই অস্থিরতা, গেস্ট রুম, গণরুম কালচার, এই জায়গাগুলো এবং এই বিষয়গুলোকে তিনি সামনে নিয়ে এসেছেন। আমি ক্যাম্পাসের যে অস্থিরতা, এই দুটো নিয়েই কথা বলছি। আপনি নিশ্চয়ই আপনারা দুজন দেখছেন কয়েকদিন যাবৎ ইসলামী ছাত্র শিবির এবং জাতীয়তাবাদী ছাত্র দলের মধ্যে প্রকাশ্যেই বেশ কয়েকটি জায়গায় সংঘর্ষ হয়েছে। আর আরেকটি বিষয় হলো যে যেটি সে বলল যে মত প্রকাশের স্বাধীনতা, আমি এখানে একটি কথা বলতে চাই। এই মত প্রকাশের স্বাধীনতা কেমন হওয়া উচিত, সেখানে কোন ভাষা, কোন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা উচিত। যেখানে আমরা শুনেছি যে একজন
বিরোধী দলীয় নেতা, বিরোধী দলের একজন নেতা, অন্যতম নেতা, তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে এমন একটি শব্দ বলেছেন যেটি আসলে আমি এখন আর উচ্চারণ করতে চাচ্ছি না। এই ধরনের শব্দ প্রয়োগ কি আসলে কতটা যুক্তিযুক্ত? দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, 1 মিনিট পরে ফিরছি আবারও। আবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। মনির শারমিন, আপনার কথা বলছিলাম, আপনার কাছে আসছিলাম যে আসলে দুজনের কথাই বলছিলাম, মাহবুব আলম শাহ আপনিও বলতে পারেন। আসলে এই যে মত প্রকাশের স্বাধীনতা প্রয়োজন, হাসনাত আবদুল্লাহ বলছেন, কুমিল্লা থেকে এনসিপির নির্বাচিত সংসদ সদস্য, এইটা কি ধরনের ক্ষেত্র মধ্যে থাকা উচিত, কতটুকু লিমিটেশন মানা উচিত? ওই আজকে সংসদে হাসনাত আবদুল্লাহ অ্যাকচুয়ালি বলেছেন দ্বিমত প্রকাশের স্বাধীনতা আমাদের থাকতে হবে, সেটাতে যেন মানে কোনো কোথাও যেন বাধাগ্রস্ত না করা হয়। কিন্তু আমাদের কথা হলো যে মত এবং দ্বিমত সব কিছুরই কিন্তু আপনার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে। আর আমরা যদি মন গড়া মিথ্যা তথ্য দিয়ে ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়াকে মানে বিভিন্ন মানে বিভ্রান্তিমূলক মানে খবর পরিবেশন করে জনগণকে বিভ্রান্ত করে, বাংলাদেশের মানুষ কিন্তু আলটিমেটলি পারে ওই মানুষের একটা যে কোনো একটা কথা ছড়ালো সেটাই নিয়েই কিন্তু মানুষ মানে আপনার বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করার চেষ্টা করে আর কি। আলটিমেটলি মানে ওনারা যদি বা যে কেউ হোক না, যেই দলেরই হোক না কেন, তারা যদি মানে কেউ কোনো যদি মিথ্যা তথ্য দিয়ে যদি কোনো মন গড়া AI দিয়ে যদি কোনো ছবি বানিয়ে যদি বিভিন্নভাবে তারা অন্যায়ভাবে প্রচারণা শুরু করে, তো যেগুলো আমরা বিগত সময়গুলোতে দেখেছি, তো আলটিমেটলি তখন এটার জন্য সুনির্দিষ্ট একটা আইন থাকতে হবে, সে আইনের উপরে ভিত্তি করে আপনার মানে ব্যবস্থা নেওয়া যেতেই পারে। আলটিমেটলি তা না হলে তো আপনার কোনো কিছু কন্ট্রোল হবে না। তো যেখানে আপনার মনের ইচ্ছা, মনের মানে চিন্তা চেতনা আপনি প্রকাশ করতেই পারেন, আপনার মনের ভাব অভিব্যক্তি এটা আমরা প্রকাশ করতেই পারি। আমরা যদি এটা মধ্যে যদি আমরা বিভিন্নভাবে ব্যারিয়ার সৃষ্টি করি, তাহলে আমি আমার মনের ভাবটা প্রকাশ করতে পারবো না। কিন্তু আমার সেই মনের ভাবটা হতে হবে সত্যি এবং মানে সত্য সংশ্লিষ্ট জিনিসগুলা সেটার মধ্যে কন্টেন্ট থাকবে। এর বাইরে গেলে আমাদের বিভিন্ন দ্বিমত প্রকাশের ভাষা কেমন হওয়া উচিত? দ্বিমত প্রকাশের ভাষা অবশ্যই আক্রমণাত্মক হবেন, কতটা যৌক্তিক হবেন, কতটা শালীনতা থাকা উচিত? মানে অবশ্যই শালীনতার ভিত্তিতে আমরা যখন সংসদে আমাদের জনগণ যে সমস্ত সংসদ সদস্যদেরকে পাঠিয়েছেন, আলটিমেটলি এখানে অনেকে বয়োজ্যেষ্ঠ আছেন এবং এটা কি সংসদ সদস্যদের জন্য, সংসদ সদস্যের বাইরে অন্যান্য রাজনৈতিক নেতারা কি সেটি মানা উচিত না? অবশ্যই সংসদ সদস্যদের মধ্যে থেকেই নাই, কিন্তু এটা সংসদের বাইরে যে সমস্ত ছাত্র নেতৃবৃন্দ আছে, যে সমস্ত সাধারণ মানে ওই রাজনৈতিক যে নেতৃবৃন্দগুলো আছে এবং সাধারণ জনগণ তাদের কাছ থেকে শিখবে, আমরাও তাদের কাছ থেকে শিখবো এবং আমাদের মানে নেক্সট জেনারেশন কাদের কাছ থেকে শিখবে? আমাদের কাছেই তো শিখবে। আলটিমেটলি আমরা যদি শালীনতা বিবর্জিতভাবে আমরা যদি বিহেভগুলো করি, তাহলে আলটিমেটলি তো মানে তারা তো সেটাই শিখবে। আমাদের হতে হবে অত্যন্ত ভদ্র এবং শালীনভাবে মানুষের মত প্রকাশ করবে একজন আরেকজনকে। আপনার যদি কাজে কোনো ভুল থাকে, আমার কাজে যদি কখনো ভুল হয়, সেটা আপনি আমাদেরকে বা আমরা আপনাদেরকে সবাইকে আমরা শালীনভাবে সেটা তুলে ধরবো। শিষ্টাচার বহির্ভূত কোনো আচরণ করা যাবে না, যেটাতে মানুষের মধ্যে একটা রিয়াকশন তৈরি হয় এবং যার মাধ্যমে আপনার মানে অনেক অরাজকতার সৃষ্টি হতে পারে। আমি মনির শারমিন আপনার কাছে জানতে চাই যে কি কারণে আপনাদের মনে হচ্ছে যে আবারও ভয়ের সংস্কৃতি আসতেছে? কেন আপনার দল বা আপনার দলীয় সংসদ সদস্য বলছেন যে দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই? দ্বিমত প্রকাশের স্বাধীনতা কি এখন হচ্ছে না? আমরা কি সেটি উপভোগ করছি না? না, খুব বেশি সেরকম দেখা যাচ্ছে না। কারণ আমি হয়তো দ্বিমত প্রকাশ করছি, এখানে বসেও বলছি, কিন্তু গত 26 দিনে যেটা স্ট্যাটিস্টিক বলে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে দেখেন, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়েছে? হ্যাঁ, তাদেরকে নানান কারণে গ্রেপ্তার করা হয়েছে এবং আমরা তো দেখেছি যে জ্বালানি সংকট নিয়ে প্রেডিকশন করেছে, এটার জন্য তাদের ধরা হয়েছে। তারপরে আমি বলছি যে দেখেন, দ্বিমত প্রকাশ, রাজনৈতিক সমালোচনা, এটারও একটা ভাষা থাকতে হবে। এটাও যে একেবারে
উচ্ছৃঙ্খলতা পর্যায়ে বা ধরেন এআই দিয়ে খুবই নোংরা ছবি এডিট করে যদি কেউ করে, সেটার পক্ষে আমি কথা বলছি না, সেটা কোনো রাজনৈতিক সমালোচনা না, আমি বলছি রাজনৈতিক সমালোচনার কথা। দ্বিমত প্রকাশের স্বাধীনতা, আপনি দ্বিমত প্রকাশ করতে পারেন, আপনি কিন্তু এখন যদি ব্যাপারটা এমন হয় যে আপনি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলতে পারবেন না, কেন? ট্রাম্পকে নিয়ে কি বলে না? পলিটিক্যাল মিমস কি হয় না অন্যান্য দেশে? আমাদের দেশের মানুষজন তো ট্রাম্পকে নিয়ে সমালোচনা করে, এবং সেই দেশে আপনি দেখবেন যে হোয়াইট হাউসের সামনে একটা সবসময় আন্দোলন লেগেই থাকে, এবং কিন্তু আন্দোলন একজন করবার নেতাকে জন্য দেখলাম প্রধানমন্ত্রীকে নিয়ে, তাই বলে এই ধরনের, আমি ভাষাটা ব্যবহার করতে চাচ্ছি না, এরকম কথা বলতে হবে? এটাই তো, মানে আমাদের এটাও জানতে হবে যে কোথাও থামতে হবে। মানে আমি সমালোচনা করছি, সমালোচনার তো একটা ভাষা থাকবে, কিন্তু আবার কাউকে একেবারে ওরশিপ করা, কাউকে নিয়ে কিছু বলাই যাবে না, এটাও যেরকম ঠিক না, সেরকম আমি আসলে সমালোচনা টু হোয়াট এক্সটেন্ট আমি এটা করব এবং কোন ভাষায় করব সেটাও আমার জানতে হবে। পলিটিক্যাল সমালোচনা আমি করতে পারি, আমি এটা নিয়ে এসালামকে আবার এই সরকার পুনর্বাসিত করতে চাচ্ছে, এটা যদি আমি বলি সেটা নিশ্চয়ই আমার অপরাধ হবে না। জ্বালানি সংকট নিয়ে একটা স্ট্যাটাস আমি দিতে পারি যে আমাদের মনে হচ্ছে যদি সরকার পুনর্বাসিত, এটার কি আপনাদের সুনির্দিষ্ট যুক্তি বা সুনির্দিষ্ট সূত্র আছে? হ্যাঁ অবশ্যই, কেন নাই? কারণ আমরা যখন ছাড়া কি এটি বলা উচিত? না, কারণ দুটো প্রতিষ্ঠান, সরকার সবচেয়ে বড় সংস্থা বলেন, প্রতিষ্ঠান বলেন দেশের, আর এসালাম একটি বেসরকারি প্রতিষ্ঠান, তার অপরাধ তো অবশ্যই থাকতে পারে, কিন্তু আসলেই সরকার পুনর্বাসিত করছে কিনা বা সরকার এসালামের অপরাধ মেনে নিয়ে তাদেরকে ছাড় দিচ্ছে কিনা, এটি নিয়ে কিন্তু সংসদেও অর্থমন্ত্রী ক্লিয়ার করেছে যে তারা কোনো সুযোগ দিচ্ছে না। দেখেন, ওনারা সংসদে যদি আপনি সরকার দলীয় বা ট্রেজারি বেঞ্চের কথা শোনেন তাহলে তো মনে হয় যে আমরা বেহেশতে আছি, তাই না? কিন্তু আসলে তো তা না। আপনি যদি সংসদে সরকার দলীয় মানুষজনের কথা শোনেন তাহলে তো মনে হয় যে বাংলাদেশে কোনো জ্বালানি সংকট নাই, দোজকেও নাই। কিন্তু দেখেন, বিষয়টা হচ্ছে দোজকে যাওয়ার যেই রাস্তা, সেই রাস্তায় নিশ্চয়ই আমরা যাব না। তার আগে আমরা সমালোচনা করতে চাই এবং সমালোচনা করতে হবেও। একটা গণতন্ত্রের কথা যখন আপনি বলছেন, যেই দল গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য গত 17 বছর আন্দোলন করেছে, সেই দল যদি এই কথা বলবার যেই একটা স্বাধীনতা বা একটা মন্তব্য করার স্বাধীনতা, রাজনৈতিক মন্তব্য করার স্বাধীনতা থাকতে পারে না? আপনি যখন ব্যাংক সংস্কারের নামে আপনি একটা ধারা যুক্ত করে যখন 7.5% যেই মোট বিনিয়োগ, তার যখন 7.55% ফেরত দিয়ে যখন পুরনো মালিকদের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা বলছেন, এবং বাকি মালিকানা 10% সুদে যখন আপনি 2 বছরের মধ্যে শোধ করলে আপনি পুরোপুরি সেই মালিকানা দিয়ে দিতে চাইছেন, তখন তো আমরা বলতেই পারি যে এসালামদের পুনর্বাসন করার একটা প্রবণতা এই সরকারের আছে। আর ধরেন এটা তো রাজনৈতিক সমালোচনা, এটা তো নিতে শিখতে হবে, এটা নিতে পারতে হবে, এবং এটা আমার মনে হয় যে বর্তমান সরকারকে এটা আসলে অ্যাকনলেজ করতে হবে, এবং এই সরকার এটা জানেও যে তাদের প্রচণ্ড সমালোচনার মধ্যে পড়তে হবে। এবং যেই আসলে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হয়েছে, বাংলাদেশে আমরা এর আগে দেখেছি 5 আগস্টের আগে যে সংস্কৃতি দেখেছি, তখন আমরা কথাই বলতে পারিনি। সেখানে আপনি কিভাবে করে এক্সপেক্ট করেন যে আমরা আসলে কথা বলবো না, বা কথা বলার জন্য আসলে মানুষকে জেলে ধরে নিয়ে যাওয়া হবে? তবে এটা একটা, আমার মনে হয় যে সরকারের পক্ষ থেকে একটা কার্যকরী ভূমিকার কথা যদি আমি বলি, তাহলে আসলে একটা সতর্কতা বা আসলে একটা সচেতনতামূলক একটা ব্যাপার, যে হচ্ছে যে এই ধরনের কাজ যদি আপনারা করেন, যে একেবারে আমি এআই দিয়ে একজন মানুষের চরিত্র হননের মতো কার্যক্রম করলাম, সেই জায়গায় এখনো জানি না যে আসলে এসালামকে সরকার সত্যি পুনর্বাসিত করতে চাচ্ছে কিনা বা কি কারণে তাদেরকে চাচ্ছে। তবে আমরা এটা কিন্তু জানি যে আপনারা যে জোটে আছেন সেই জোটের একটা দল কিন্তু বেহেস্তের টিকিট দিতে চেয়েছিল। আপনি তো বললেন যে এই সরকারের কথা শুনলে বেহেস্তের কথা, আমি কথা প্রসঙ্গে আনলাম। মাহবুব আলম শাহ, আমরা একদম শেষ দিকে, আপনার কি মনে হয় এই যে এসালামের বিষয়গুলো আসছে, এবং মনিরা শারমিন কিন্তু বেশ যুক্তি দেখালো যে ব্যাংকের যে আইনটা, সেই আইনটা এমনভাবে করা হচ্ছে যে যারা এরকমের ব্যাংক খেলাপি, ব্যাংক খেকো বলা হয়, ব্যাংক খেয়ে ফেলেছিল, তারাও আবার আসতে পারে, এ ধরনের আইন করা হচ্ছে, মনিরা শারমিন বলছেন। সেখান থেকেই তারা বলছেন যে এসালামের মতো প্রতিষ্ঠানকে আবারও পুনর্বাসিত করা হচ্ছে। প্রাথমিক অবস্থায় মানে শারমিন আপার মানে কথা শুনলে তো তাই মনে হচ্ছে, বাট অ্যাকচুয়ালি জিনিসটা কি হচ্ছে এটা আমাদেরকে ভাবতে হবে। কারণ বাংলাদেশে যতগুলো বড় বড় গ্রুপ যেগুলো আছে, তাদের যে কর্মসংস্থানগুলো আছে, আলটিমেটলি যদি কোনো সংস্থা বা কোনো গ্রুপ অফ কোম্পানিজ তারা যদি কোনো অন্যায় করে থাকে,
সেটা আইন অনুযায়ী তাদের বিচার হবে, সেটাই স্বাভাবিক। বাট সাথে সাথে তাদের কোম্পানিগুলো যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে আপনার কি হবে? তাদের যে দায় দেনা যে ব্যাংকগুলোতে আছে সেগুলো তো মানে উঠবে না, বরঞ্চ মানে আলটিমেটলি সেটা একটা লসের মধ্যে চলে যাবে। আর যে তাদের যে সমস্ত কোম্পানিগুলো লাভজনকভাবে চলছে তাদেরকে সরকারি আইন অনুযায়ী মানে ওইভাবেই মানে সেটা চলবে। বাট আলটিমেটলি যেখানে ওই আপা যেটা বললেন যে আমরা তো মানে যে বেহেস্তে নেই তো দোজগে আছে, বাট আমরা তো আর মানে বেহেস্তের টিকেটের প্রতিশ্রুতি দিয়ে তো আর বেঞ্চের কথা শুনলে মনে হয় যে বাংলাদেশ বেহেস্তে জনগণ বেহেস্তে আছে। জনগণ বেহেস্তে আছে। বাট সেটাই আমি বলছি যে অ্যাকচুয়ালি আমরা তো বেহেস্তের টিকেটের প্রতিশ্রুতি দিয়ে তো আর আমরা নির্বাচনে যাই নাই। আমরা মানে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এবং আমাদের 31 দফার আলোকে আমাদের যে নির্বাচনী যে প্রচারণার মধ্যে ছিল তা আলটিমেটলি আমরা সেটার মধ্য দিয়েই কিন্তু আমরা আমাদের নির্বাচন প্রচারণা চালিয়েছি এবং আমাদের প্রত্যেকটা স্টেপস আমরা সেটাকে ফলো করব এবং জুলাই সনদ বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেই প্রতিশ্রুতি দিয়েছেন সেটার আলোকে আমাদের সব কিছু কন্টিনিউ হবে। এবং সেখানে আপনার শুধু ওই যে ব্যাংকের যে নতুন আইন করার কথা বলছেন সেই সমস্ত প্রেক্ষিতেও যদি মানে আমাদের বিরোধী দলের যদি কোনো মানে কমেন্টস থাকে সেটা আলাপ আলোচনার মাধ্যমে আসতে পারে। সেটা তো অলরেডি ফ্লোর তো ওপেন করে দেওয়া হয়েছে যে আলটিমেটলি যে কোনো সময় আমাদের মাননীয় বিরোধী দলীয় সদস্যরা বা তারা সদস্য সংখ্যা দিবেন, তারা একসাথে আলাপ আলোচনা করে যখন যেটা মনে হবে সেটা কন্টিনিউ মানে সমাধানের জন্য যেতে পারে। আমরা একদম শেষ প্রান্তে, আমার কাছে 30 সেকেন্ড আছে। মনিরা শারমিন, আপনার কিছু বলা থাকলে বলতে পারেন, আমরা শেষ করব। আমি বিশ্ববিদ্যালয়ের এই যে অস্থিতিশীলতা সেটা নিয়ে অল্প একটু বলি। দেখেন, আমরা আসলে যে একটা পরিস্থিতির মধ্যে এই হাসিনা আমলে ছিলাম সেখানে কিন্তু কারোরই কোনো ছাত্র সংগঠনই কিন্তু আসলে সেভাবে করে নামে ফাংশন করতে পারেনি। এখানে কিন্তু কে বললো? বাংলাদেশ ছাত্রলীগ তো ফাংশন করছিল না, আমি বাংলাদেশ ছাত্রলীগের কথা বলি নাই। আসলে আমি বলছি যে ছাত্র দল বলেন এবং ছাত্র শিবির বলেন, সেই জায়গা থেকে ছাত্র শিবির ছাত্র লীগের মধ্যে গুপ্তভাবে থেকে তারা রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করেছে। এখানে হচ্ছে আমি এটাই আর কি বলতে চাচ্ছি যে দেখেন, যখন একজন একটা দেশের ছিল না, একটা দেশের প্রধানমন্ত্রী, হ্যাঁ, যখন আপনি প্রথম আপনার যে এই প্রোগ্রামের হচ্ছে মূল কথা যে আসলে শালীনতা এবং শিষ্টাচারে এসেই দেখেন একজন সরকারের যিনি প্রধান তিনি যখন আসলে এই ধরনের কথাবার্তা বলেন যে গুপ্ত, তার মুখ থেকে যখন আমরা নির্বাচনী প্রচারণার সময় শুনি তিনি একটা দলের প্রধান, এই ধরনের কথাবার্তা খুব খেলো হয়ে যায় এবং তার যারা নেতাকর্মী আছে তারা কিন্তু এক ধরনের উস্কানি পায় যে হ্যাঁ এটা তার মানে বলা যাবে। এটা কিন্তু আসলে ঠিক না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে দেখেন যে আমরা কিন্তু ছাত্র দলের যারা আমাদের ভাইরা আছেন তাদেরও কিন্তু যেই মানে তাদের যেরকম দমনপীড়নের মধ্যে পড়তে হয়েছে, তাদের যে সংগ্রামী জীবন, এগুলো কিন্তু আমরা শুনেছি। আমরা আমানুল্লাহ ভাইয়ের যিনি ছাত্র দলের তার কাছ থেকে শুনেছি যে তার মা আম্বিয়া বেগম তিনি কোর্টের বারান্দায় ঘুরেছে, তাদের দুই ভাইকে একসাথে জেলে নিয়ে যাওয়া হয়েছে, আমরা এগুলো শুনেছি। আমরা আবার এটাও শুনেছি যে আমরা শুনেছি এবং দেখেছিও যে ছাত্র শিবিরকে এই শিবির সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় থেকে কিভাবে শিবির নির্মূল অভিযান করা হয়েছে এবং তাদের কিলেবল করে তোলা হয়েছে। সুতরাং আমাদের এটা মানতে হবে যে গত 17 বছর এই দুটি দলই আসলে নানানভাবে দমনপীড়নের শিকার হয়েছে এবং তাদের কিন্তু এখন কোএক্সিস্ট করতে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। না, ওই মানে আমরা যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে ছাত্র সংগঠন তারা কিন্তু বিগত সময়গুলোতে কিন্তু কোনো পর্যায়ে কিন্তু তারা মানে হলে তো দূরের কথা, আপনার ইউনিভার্সিটি বা কলেজগুলোতে তারা ক্লাস পর্যন্ত ঠিকমতো করতে পারেনি। এবং আমাদের অনেক নেতাকর্মী মানে ছাত্র দলের এবং আমাদের মানে তারা জেলখানাতে ছিল। ইভেন আমার আপন কাজিন মানে সেও গুমের শিকার হয়েছে, তাকে এখনও পাওয়া যায়নি। আলটিমেটলি তাকেও আমি মানে ওই দেশের বাইরে পড়াশোনা করে মালয়েশিয়াতে পড়াশোনা করে সে বাংলাদেশে ফিরে এসেছিল এবং সে আমাদের মাননীয় চেয়ারপারসনের তখন বেগম খালেদা জিয়ার অফিসে তারা আইটি সংক্রান্ত রিলেটেড মানে কাজগুলো করতো। সেখানে তারা 5 জন গুমের শিকার হয়েছিল, কিন্তু আমার ভাইকে কিন্তু এখনও পাওয়া যায়নি। আলটিমেটলি এরকম অনেক হাজার হাজার মানে শুধু আমাদের দলীয় না, বাংলাদেশে মানে তাদের মতের বাইরে যদি কোনো কিছু হতো তৎকালীন সরকারের তাদেরকে এইভাবে এখনকার এই সহ অবস্থানের সমস্যাটা কি? সহ অবস্থানের সমস্যা যে প্রবলেমটা হলো যে ওইটা যে ওই যে একটু আগে আপা বললেন যে মানে ওই যে গুপ্ত আমাদের নেতা গুপ্ত বলছে ওনার
জায়গা থেকে এটা উনি বলতে পারেন না। তো এই জায়গাটা আপনারা সহ্য করতে পারছেন না আলটিমেটলি, বাট ওনারা না, এটা কিভাবে বলা উচিত না কি, না কোনো বলা উচিত না, বাট অবস্থাতেই। এরকম তো অনেক প্রত্যেকের একটা কথা struggle আছে, না না না? অনেকেই তো অনেক কথা বলেন, কিন্তু তারপরে কিন্তু মানে ওই আপনারা বললে সেটা You- ঠিক না, আর you আমরা cannot বললে sup- সেটা না, ঠিক না, এটা কোনোভাবেই ঠিক না আসলে। You cannot support it, বাট না উই ক্যানট সাপোর্ট, বাট আলটিমেটলি সেটা কিন্তু এখন সহাবস্থান হচ্ছে না এই কারণে যে ছাত্রলীগের যে আচরণটা করতো, আর ছাত্রলীগের ব্যানারে মানে ছাত্র শিবিরের লোকজন বা ছাত্রগুলা আপনাদের- তারা থাকতো, ওই কারণেই আপনাদের তাদের দুজনকেই, মধ্যে ওই ছাত্রলীগের আচরণটা তাদের মধ্যে রয়ে গেছে, এই আপনাদের জন্যই তারা দুজনকে এই ধন্যবাদ। অস্থিতিশীল আপনাদের অবস্থা দুজনকে তৈরি ধন্যবাদ করছে। আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা চাই শিক্ষা প্রতিষ্ঠানে সহ অবস্থান গড়ে উঠুক। এই সহ অবস্থানহীন শিক্ষা প্রতিষ্ঠান দেখেছি আমরা বহুদিন 17-18 বছরের মতো। আমরা চাই সহ অবস্থান গড়ে উঠুক। শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক সংগঠনগুলো আছে তারা যেন একে অপরকে শ্রদ্ধার সঙ্গে দেখে। শেষ করছি আজকের ইস্পাহানি মিডিয়া পুরুষদের আওয়ার।